স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরে নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে সেসব খবরের শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আগামীর সময়ের দৈনিক পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন। অনেক ধন্যবাদ মোস্তফা মামুন, যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জানালে আপনাকে। এবং দর্শক, আমাদের সাথে কিন্তু অন্যান্য সময়ে কিন্তু অতিথিরা যুক্ত হয়ে থাকেন আলোচনার নানা পর্যালোচনার সময়। যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং আছেন সালাউদ্দিন আইয়ুবী, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানান এবং ধন্যবাদ ৭১ জানালের সময় দিয়েছেন। মোস্তফা মামুন, আলোচনা শুরু করতে চাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সবারই একটি আগ্রহের জায়গা। আমরা মোটামুটি জামাত ইসলামের প্রার্থীর খবর আসলে আমরা জানি, কারণ সেটি ঘোষিত হয়েছে। বিএনপির প্রার্থী নিয়েও এক ধরনের নানা খবরাখবর, তবে এক ধরনের আসলে সূত্র সেটি সত্যতার দিকেই যাচ্ছে যে মহাসচিব তিনি সম্ভবত বিএনপির প্রার্থী হচ্ছেন। আমরা হয়তো ২০ তারিখে সেটির একটি ফলাফল দেখতেই পাবো। একটু জানতেই যে আপনার কাছে যে রাষ্ট্রপতি নিয়ে সবার কাছে যেই আকাঙ্ক্ষার জায়গা থাকে, তিনি নিরপেক্ষ হবেন এবং তিনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন, তিনি দলীয় হবেন না। এই জায়গাটাতে আমরা বারবারই হোঁচট খাই, কারণ রাষ্ট্রপতির প্রথমত ক্ষমতার একটি ভারসাম্যর একটি জায়গা তো আসছেই প্রশ্নবিদ্ধ, কিন্তু তার পাশাপাশি যখন ক্রান্তিকাল কোনো অবস্থা তৈরি হয়, তখন তার বলিষ্ঠ ভূমিকা থাকবার যে সুযোগটি, সেটি আসলে আমরা দেখি না। তিনি তখন দলের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। এরকম নানা কারণে অনেক রাষ্ট্রপতি, যদি পিছনে ফিরিয়ে আমাদের দেখি যে ইতিহাসে তাদের নিয়ে নানা ধরনের কথা আছে। সামনে যিনি হবেন সাধারণ নাগরিক হিসেবে আসলে আমরা তার কাছে কি প্রত্যাশা রাখতে পারি? দেখেন, এখানে কয়েকটা ইস্যু। প্রথম হচ্ছে জামাতের প্রার্থী, মানে জিনিসটাকে অন্য একটা ডাইমেনশন দিয়েছে জামাতের প্রার্থী। কারণ আমরা কিন্তু যে খবরাখবর করছিলাম তাতে বিএনপির প্রার্থী কে হবে এটা নিয়ে কৌতূহল, কারণ বিএনপি যাকে নমিনেশন দেবে তিনি জিতবেন সহজ হিসাব। তো এর মধ্যে জামাত প্রার্থী দিল, হঠাৎ করে জামাত প্রার্থীর মধ্যেও কিন্তু একদম একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে জামাত, যেহেতু এই জোটের জামাতই সবচেয়ে বড় দল, ফলে খুব ন্যাচারালি তাদের কেউ একজন হবে, বা জামাতপন্থী কোনো বুদ্ধিজীবী সেরকম হতে পারতো, কোনো অধ্যাপক। কিন্তু সেটা না করে জামাত আসলে দিয়েছে অলি আহমেদকে, যিনি জামাতেরই লোক, জয়েন করেছেন জামাত জোটে জয়েন করেছেন অতি সম্প্রতি। এবং আরেকটা বিষয় হচ্ছে, ট্রেডিশনালি তার সঙ্গে কিন্তু জামাতের একটা সম্পর্ক আছে, তিক্ততার সম্পর্ক আছে। আমরা যদি দেখি ২০০১ থেকে ২০০৬ তিনি কিন্তু বিএনপির সঙ্গে তার যে দূরত্ব, উনি মন্ত্রী ছিলেন, পাওয়ারফুল মিনিস্টার ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন ৯১ থেকে ৯৬। সেবার যে মন্ত্রী হননি, তার পেছনে একটা কারণ হিসেবে ধারণা করা হয়, তখনকার বিশ্লেষকরা মনে করেছিলেন বা বিশ্লেষণে এসেছিল যে চট্টগ্রামে যে নির্বাচন নিয়ে জামাতের সঙ্গে একই আসনে নির্বাচন করেছিলেন, জামাত চট্টগ্রাম ১৪ আসনে বোধ হয়, এবং তিনি জামাতের সঙ্গে যে জটটা হয়েছিল সেটা তিনি খুব সহজভাবে নেননি, তিনি প্রতিবাদ মুখর ছিলেন, এবং এসব কারণে তিনি মন্ত্রিত্ব পাননি, এরকমও বিশ্লেষণ ছিল। তো তার ফলে ওই দূরত্বের পর কিন্তু উনি বেরোলেন, এলডিপি করলেন, আইরনি দেখেন অনেক বছর পর ফিরে কিন্তু তিনি আবার জামাত জোটের প্রার্থী হলেন। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং দিন। তার মানে এটা বোঝায় যে রাজনীতি আসলে মানে কোন মোড়ে যে কাকে কখন দাঁড় করাবে। এটা যদি আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ বলতো যে অলি আহমেদ হবেন জামাত জোটের প্রার্থী, বা যদি এরকম হতো যে মির্জা ফখরুল এবং অলি আহমেদ দুইজন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ২০ বছর আগে বললে কিন্তু এটা মানে ইটস ওয়াইল্ডেস্ট থিঙ্কিং। কিন্তু সেটাই কিন্তু হলো, এবং হলো এখন জামাত কেন প্রার্থী দিল। দেখেন, এর আগে বাংলাদেশে কিন্তু সাধারণত বিরোধী দল সেভাবে প্রার্থী দেয় না, কারণ এটা ফরগন কনক্লুশন। আমাদের যে কনস্টিটিউশন, তাতে সংখ্যাগরিষ্ঠতা যারা থাকবে তারা জিতবে, কাজে এর আগে ৯১ সালে একবার বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ জোট, যখন বিএনপির আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয়েছিলেন, আব্দুর রহমান বিশ্বাসিত, হ্যাঁ। তো তখনও করেছিল, কিন্তু ওইটা আসলে এক ধরনের বিরোধী দল, তারা নিজেদের শক্তি প্রদর্শন ইত্যাদি করার ব্যাপার থাকে, তাদের একজন প্রার্থী আছেন। এবং এখন যেটা হয়েছে বিএনপির সঙ্গে যে জামাত, মানে অতি সম্প্রতি আমরা যদি দেখতে পাই যে এক ধরনের তীব্রতা চলছে, এক ধরনের তীব্র লড়াই চলছে, সেই জায়গা থেকে তো দেয়া। এবং জামাতের আসলে এটা একটা সুযোগ অলি আহমেদকে দেওয়ার মাধ্যমে জামাত কিন্তু অনেকগুলো জায়গা তৈরি করার চেষ্টা করছে। তারা যে ৭১ বিষয়ে যে অবস্থা, সেটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে, এই ইদানিং আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়, এবং সেই প্রশ্নবিদ্ধ হয় বিএনপির কাছ থেকে, যারা ট্রেডিশনালি তাদের আসলে মিত্র ছিল, বরং বিএনপি তাদেরকে সেফগার্ড দিয়েছিল ওভার দ্য ইয়ার্স এই বিষয়ে, যখন আওয়ামী লীগ তীব্র আক্রমণ করতো। তো সেই জায়গায় থেকে জামাত আসলে অনেকগুলো জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ৭১ বিষয়ে জামাত কোনো ক্ষেত্রে আসলে নানাভাবে নিজেদের ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা দেখতে পাই, এবং অলি আহমেদ আসলে সেই জায়গায় একটা সেই পথে একটা ধাপ হতে
পারে। আর আপনি যেটা বললেন যে দেখেন আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা এত সীমিত, তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক না, খুব বেশি কিছু আশা করা ঠিক না, কারণ একদম একটা সেরেমোনিয়াল জায়গা, এবং সেটা আমাদের সংস্কারের কমিশনে কিন্তু অনেক কথা হয়েছে যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া, কিছু পেলে। তো আমাদের ওয়েস্টমিনিস্টার পদ্ধতি যেটা হয়, আসলে রাষ্ট্রপতি একরকম সব জায়গায় তাই থাকেন, কিন্তু হ্যাঁ তার মধ্যে ব্যক্তিত্ব দিয়ে কিন্তু কেউ কেউ পার্থক্য তৈরি করে ফেলেন। যেমন ভারতে প্রণব মুখার্জি যখন ছিলেন তখন কিন্তু তিনি একটা পার্থক্য তৈরি করেছিলেন। আবার হয় কি, ব্যক্তিত্ব দেখাতে গিয়ে কেউ কেউ কিন্তু আবার বিবাদও জড়িয়ে পড়ে। এখন দলগুলো যেটা করে, তারা কিন্তু আসলে চায় যে ব্যক্তিত্ববান নন, এমন একজন যিনি তাদের কথা শুনবেন। কিন্তু মজা হচ্ছে যাদের এরকম কথা শুনবেন বলে করা হয়, যেমন ধরেন আমাদের শাহাবুদ্দিন যে সর্বশেষ রাষ্ট্রপতি, তাকে কিন্তু ফ্রম নওয়্যার উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং মোটামুটি মনে করা ছিল একদম মানে খুবই দলের প্রতি অবনত থাকবেন। লাভ কী হয়েছে? বা বিএনপির সময় কিন্তু ইয়াজউদ্দিনকে বানানো হয়েছিল, বিএনপির সময় সব বাদ দিয়ে অনেক দিনের সময় কিন্তু মানে পারেননি, মানে কি যখন এসেছিল তখন এমন কিছু করতে পারেননি, চেষ্টা করেছিলেন, সেটা বরং ব্যাকফায়ারিং হয়েছিল। ফলে ওইটা দিয়ে আসলে খুব লাভ হয় না। কাজে আমি মনে করবো অতীতের জায়গা থেকে ওইসব চিন্তা থেকে বেরিয়ে দলগুলোর উচিত যে এমন একজন লোককে দেওয়া যিনি ব্যক্তিত্ববান। এবং আমি বিএনপির দিক থেকে যেটা দেখছি যে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম ভেরি গুড চয়েস। আপনি যদিও তিনি বিএনপির মহাসচিব, কিন্তু বিএনপির লম্বা সময় কিন্তু উনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, এবং অ্যাক্রস দ্য পার্টি লাইন তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা যত কিছু দেখি, ইভেন আমি যদি এই গত 3-4 মাসের সময় বিএনপি ক্ষমতা আসার পর দেখবেন সবচেয়ে ম্যাচিউর কথাবার্তা, অনেকগুলো কথাবার্তা, কখনো হতাশা, কখনো আফসোস, কখনো কি বলা যায় প্রেরণামূলক অনেক কথা তিনি বলছেন, যেটা আসলে মানুষের কথা অনেক ক্ষেত্রে। তো আমি মনে করি যে উনি যদি রাষ্ট্রপতি বিএনপি শেষ পর্যন্ত করে, সেটা ভালো ডিসিশন হবে দলের জন্য এবং আসলে দেশের জন্য। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। সালাউদ্দিন, আমি আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে আমাদের অতিথি কিছুটা একটু তার বক্তব্যে কথাটা এরকম বলেছেন যে বিএনপির আসলে আমরা যদি ইতিহাস দেখি, কর্নেল ওলি আসলে বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ছিলেন এবং জামাত বিরোধী এক ধরনের অবস্থান তার ছিল। আবার এখন আসলে তিনি সেই জামাত ঘরানার যে জোট, সেখানে তিনি আছেন। মির্জা মানে অনেকটা কি এরকম যে বিএনপির বিপক্ষে বিএনপিরই পরিচিত একজন রাজনীতিবিদকে আসলে জামাত দাঁড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচন করবার জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্যান্য আলোচক যারা রয়েছেন তাদের সবাইকে। আমি মনে করি জামাত ইসলামী কর্নেল ওলি আহমেদকে যেই প্রার্থী করেছে, বিএনপিরও তাকে সমর্থন করা উচিত। এই মুহূর্তে বাংলাদেশে আমি মনে করি যে সংকটের পরবর্তী সময় যে শক্ত অবস্থানে থাকা একজন মানুষকে বা ব্যক্তিকে বাছাই করতে হয়, তার মধ্যে অন্যতম হবেন কর্নেল ওলি আহমেদ। আবার একই সাথে বাংলাদেশের এই যে 24 পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ করার যে প্রয়োজনীয়তা, জাতিকে সকলের ভেদাভেদ থেকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টার উপযোগী যে একটা আস্থার জায়গা দরকার, সেটা হলো ওলি আহমেদ আমি মনে করি। এবং রাষ্ট্রপতির চেয়ারটা সেরকমই একটি চেয়ার। আমরা দেখেছি এখন পর্যন্ত বিএনপি যে কয়জন রাষ্ট্রপতিকে দলীয় মনোনয়ন দিয়ে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তাদের সবার ক্ষেত্রে বিএনপি হতাশ হয়েছে অথবা অকার্যকর ভূমিকা পালন করেছে। ইয়াজউদ্দিন আহমেদকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তিনি আসলে যেভাবে শক্ত ভূমিকা থাকা দরকার ছিল তিনি সেটা রাখতে পেরেছেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের অবতারণ করে। একজন বদরুদ্দোজা সাহেবকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তার বিরুদ্ধে বিএনপিকে অবস্থান গ্রহণ করতে হয়েছে। এইভাবে বিএনপি দেখা যায় যে রাষ্ট্রপতি চয়েসের ক্ষেত্রে আমি মনে করি না যে বিএনপি পরিপক্কতার পরিচয় আগে দিতে পেরেছে। সেক্ষেত্রে জামাত বিএনপিকে একটা লাইন দেখায় দিয়েছে। আমি মনে করি কর্নেল ওলি আহমেদ এরকম একজন ব্যক্তি যিনি এই মুহূর্তে সেই দৃঢ়তা দেখাইতে পারবে, দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে এবং 24 পরবর্তী সময়ে বাংলাদেশের সংকট। আপনারা হয়তো 11 দলীয় জোট হিসেবে ওনার নামটি হয়তো প্রস্তাব করেছেন, কিন্তু জামাতকে এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো প্রার্থীর কথা ভেবেছিল? জামাত ইসলামীতে এখন আলহামদুলিল্লাহ অনেক মানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা এবার সংসদ সদস্য হয়েছেন। এটিএম আজহার সাহেব আছেন, আমাদের সামনে অনেকেই আছেন, কিন্তু জামাত ইসলামী মনে করছে তাদের চেয়ে এই মুহূর্তে দেশের প্রয়োজনে যিনি যোগ্য, তিনি উপযুক্ত, তিনি হলেন কর্নেল ওলি আহমেদ। সুতরাং তাকে বাছাই করাটাই জামাত ইসলামের জন্য এই মুহূর্তে জামাত ইসলামী এবং এগোর দুজন মনে করেছে উপযুক্ত, সে কারণে ওলি আহমেদকে বাছাই করেছে।
আজল বাড়ি হেলাল, আপনাদের প্রার্থী নিয়ে আসলে আমরা যদি বলি, মির্জা ফখরুলকে নিয়ে নতুন করে বলবার তো কিছু নেই। তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং বলা যায় পরীক্ষিত একজন নেতা বিএনপির আমরা দেখেছি, এবং নানা সংকটে তিনি আসলে কিন্তু দলে কে শক্তিশালী করা, সংঘবদ্ধ করা, সেরকম একটা অবস্থানেও ছিলেন দীর্ঘ সময়। আওয়ামী লীগ নানাভাবে অত্যাচার তাকে করেছে, সেই খবরও আসলে সকল গণমাধ্যমও জানে এবং দেশবাসীও জানে। কিন্তু যে প্রশ্নটি আসলে আমি সালাউদ্দিন আবিকে করেছিলাম, সেটা এখন আপনাকেও করতে চাই যে কর্নেল, হয়তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেরকম লড়াইয়ের অংশটা হয়তো খুব অন্য সংসদীয় আসনে যেরকম হয়, হাড্ডাহাড্ডি কে হবে, কে দাঁড়াবে, কে কত ভোট পেল, সেই জায়গায় হয়তো আলোচনার জায়গাটি না থাকলেও প্রথমত অবশ্যই এটি একটি নতুন বিষয় যে বিরোধী দল থেকে একজন প্রার্থী হচ্ছেন, এবং একই সাথে আবার তিনি বিএনপিরই ঘরানার একজন মানুষ ছিলেন তার আগে। সেই জায়গায় যদি আপনাকে একটু বিশ্লেষণ করতে বলি। দেখেন, এই রাষ্ট্রপতিটা যদিও একটা সেরিমোনিয়াল পোস্ট বা অর্নামেন্টাল পোস্ট, কিন্তু এবারের যে আমাদের যে কনসেনসাস কমিটি যে 85 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে, সেখানে দেখবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতাকে একটু ভারসাম্যপূর্ণ করা হয়েছে। সুতরাং এবারে রাষ্ট্রপতি একটু গুরুত্বপূর্ণ হবেই অন্যান্য বারের থেকে, যেহেতু আপনার সংবিধানে কিছু চেঞ্জ আনা হবে। এবং বিএনপি has taken an excellent decision যে একজন বিএনপি তার বেস্ট চয়েসটাকে আপনার রাষ্ট্রপতি করেছেন। এখন আমার বক্তব্য হলো যে আমাদের সাংবাদিক ভাই মোস্তফা মামুন সাহেব একটা সুন্দর বিশ্লেষণ করেছেন যে 2001 সালের নির্বাচনে আপনার চট্টগ্রামের লোহাগাড়া থেকে বিএনপি জামাত জোট একটা নমিনেশন দিয়েছিল। সেই নমিনেশনে কর্নেল অলি ভাই বিদ্রোহ করে বলেছিলেন যে আমরা নাকি রাজাকারের সাথে একাকার হয়ে আপনার মনোনয়ন দিয়েছি, সুতরাং তিনি ওইখানে বিদ্রোহী প্রার্থী হয়ে আমরা দুইজনই পরাজিত হয়েছিল। অর্থাৎ জামাতের সাথে বিএনপির এই জোটটাকে তিনি নাকি ভালোভাবে নেননি। বিশেষ করে সারা দেশে জামাতের সাথে বিএনপি 2001 সালের জোটকে মেনে নিলেও আপনার লোহাগড়ার লোহাগড়ার আসনটা খুব সম্ভব মোস্তফা আহমেদ বলছে, এটা লোহাগড়ার আসনে কেন বিএনপি জামাতকে মনোনয়নটা দিল, তিনি বিদ্রোহ করলেন এবং নিজেকে একজন সাচ্চা মুক্তিযোদ্ধা হিসাবে প্রকাশ করলেন। আই ডু এগ্রি যে ইজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, কিন্তু দেখেন যে পদ পদবীর লোভ মানুষের আদর্শকে কি আদর্শচ্যুত হয়ে যায় কিভাবে মানুষ। আমি একজন সিনিয়র লিডার, আমি তার সম্বন্ধে এইটুকু শুধু বলতে চাই যে পদ পদবীর লোভে আপনার কিভাবে তিনি যেটা বিরুদ্ধে সংগ্রাম করলেন, শেষ পর্যন্ত বিএনপি ছেড়ে দিলেন তিনি। 2001 সালের পরে আপনার 2005-06 সালের দিকে এলডিপি গঠন করে বিএনপি ছেড়ে দিলেন। তার প্রথম কথা ছিল যে আমরা নাকি জামাতের সাথে রাজাকারদের সাথে অ্যালায়েন্স করেছি। এখন কর্নেল অলি ভাই কি বলবেন? সুতরাং আর আপনি কর্নেল অলি ভাই যে রাষ্ট্রপতি হবার মতো যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু জামাত তাকে চয়েস করছে। অর্থাৎ জামাত অলি ভাইকে যে তার মুক্তিযুদ্ধের যে কৃতিত্ব সেইটাকে ব্যবহার করতে যাচ্ছে। তার মানে কি অলি ভাই শুধু কিছুদিনের জন্য নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী এইটুকুই তিনি থাকবেন, এবং ইতিহাসে হয়তো কখনো লেখা হবে, যেমন মোস্তফা মামুন বললেন যে 91 সময় বদরুল হায়দারকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল, এরকম হয়তো 20-25 বছর পরে কেউ টকশো করতে বসবে, তখন বলবে যে হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট কর্নেল অলি ভাই ভোটে দাঁড়িয়েছিল, মানে প্রার্থী ছিল। এইটুক সুনামের জন্য তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্ত মর্যাদা অর্জনকে কিন্তু বিসর্জন দেন। আমাদের এই যে 20-25 বছর পরে কেউ টকশো করতে বসবে, তখন বলবে যে হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট কর্নেল অলি ভাই ভোটে দাঁড়িয়েছে। এখন বক্তব্য হলো যে এই জামাতে ইসলাম তাকে যে ব্যবহার করছে, এইটা একজন বীর মুক্তিযোদ্ধার বোঝা উচিত ছিল। তবে এটা ঠিক যে আমাদের এই নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনটা সংসদে হয়তো 20 তারিখে খুব সম্ভব এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, তখন একটা মানে
অন্তত আপনি এটা কাউন্টার প্রার্থী পেলেন, এটাই সংস্কৃতি রাজনীতি। এছাড়া আমার আর বেশি কিছু বলার নেই। জি, এবং আমরা তখন হচ্ছে আমাদের পরবর্তী রাষ্ট্রপতি পাবো, আমরা সেই প্রত্যাশা রাখি। মোস্তফা মামুন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি যে আজকে তিনি যে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী যে জায়গায় তিনি আজকে ঘুরেছেন এবং সমাবেশে অংশ নিয়েছেন, সেখানে একটি কথা তিনি বলেছেন যে এই যে বিদ্যুৎ বা জ্বালানি খাত নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে একটি মহল। আপনার কাছে কি মনে হয় যে এই খাত তো খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য আসলে, কারণ এটার সাথে অর্থনীতির বিশাল একটি সম্পর্ক রয়েছে, সেখানে কারা এই ধরনের সংকট বা বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মনে করছেন আপনি? দেখেন, আমার কাছে মনে হয় তাদের এটা লম্বা লম্বা আসলে সংকটের একটা হিস্ট্রি আছে। সংকটটা ঠিক যে কেউ হুট করে তৈরি করে ফেলছে বা কেউ করছে, সেটা স্লাইট হচ্ছে জিনিসটাকে কেউ ব্যবহার করার চেষ্টা করতে পারে, এটা নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু কারো পক্ষে এটা ঘটানো বা কেউ ঘটাচ্ছে, ঘটানোর ভিতরে মূল এটা আসলে না আর কি আমার কাছে মনে হয়। কি হয়েছে দেখেন, আমাদের দেশে আমরা প্রথম হচ্ছে আমাদের এলএনজির যে সংকট, টার্মিনালের সমস্যা, তারপর হচ্ছে আপনার এই যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া আনা, এটা হচ্ছে একটা সংকট। দ্বিতীয় হচ্ছে আমাদের যে বিদ্যুতের সংকটটা হচ্ছে গ্যাসের অভাবের কারণে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি না। রূপপুর যে ইয়াতে যুক্ত করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। তারপর হচ্ছে আপনার আমাদের যে প্রাইভেট যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলোর আসলে অনেক টাকা পরিশোধ করছে, ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, কিছু বকেয়া পড়ে গেছে, সেগুলোর জন্য তারা চাপ দিচ্ছে। ফলে সরকারের আসলে একটা বহুমুখী সংকটের মধ্যে পড়েছে। এবং এটা আসলে নতুন না। আসলে আমি যদি বলি একটু পিছনে যাই, যে আওয়ামী লীগ সরকার যখন প্রথমে এসেছিল তখন কিন্তু একটা শর্ট টাইম সলিউশনের দিকে গিয়েছিল, কুইক রেন্টাল। তখন আসলে অবস্থা ভালো ছিল না। বিএনপির গত সময় আসলে শেষ সময় বিএনপির জন্য সাফার করেছে। আচ্ছা, সেটা করেছিল এবং প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট দিয়েছে। দেখেন, প্রথম কিন্তু লক্ষ্যটা ছিল কুইক সমাধান, কিন্তু তারপরে যেটা এটা একটা ব্যবসার একটা জায়গা হয়ে গেল। আপনার পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু দিয়েছে অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে, এবং তাদেরকে অনেক টাকা দিতে হয়েছে ক্যাপাসিটি চার্জের কারণে। তো এটা হচ্ছে একদিকে। তারপরে আদানিরটাও খুব যে আমাদের জন্য ভালো ডিল হয়েছে তা না, কিন্তু আদানিরটা এক্সপেন্সিভ, খরচ বেশি, এবং সেটা একটা। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎ খাতের যে তাৎক্ষণিক আমাদের যে বিদ্যুৎ লাভ হয়েছিল, সেটা কিন্তু একই সঙ্গে বোঝা হয়েছিল আমাদের রিপেমেন্ট করা দেশে বিদেশে। তো এইটা হচ্ছে এই প্রসেসটা যখন এসছে, নতুন সরকার যখন এসছে, তখন তারা রিয়েলিস্টিক্যালি যখন জিনিসটা দেখেছে বা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে গেছে, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ওভারঅল, তখন আসলে দেখেছে যে আমাদের বর্তমানটা আমরা চালাচ্ছি, কিন্তু এটা আসলে এটার কোনো এটা ঠিক আপনাকে যে কোনো দিন এটা কলাপস করতে পারে। এবং এই সময় দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে উপসাগরের যুদ্ধ, প্রথম হচ্ছে রাশিয়ার ইউক্রেনের সংকট, তারপর হচ্ছে সর্বশেষ যে ইরান, এবং এই সব কিছু মিলিয়ে একটা বড় সংকটে আমরা পড়েছি। আবার ধরেন আমাদের দেশের যে গ্যাসের সংকটটা, আমরা দেশীয় কূপ থেকে আসলে খুব বেশি, একটা সময় যেমন আজ থেকে 20-25 বছর আগে তো আমাদের দেশে যথেষ্ট ছিল, এখন আমাদের কূপগুলোতে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কূপ খননের দিকে আমরা যেতে পারছি না। আমাদের আর্থিক সংকটে সব কিছু মিলিয়ে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল প্রবলেমে পড়েছি। এখন এই উপায় আসলে আজকে আমরা যে স্টোরিটা করেছি, আমাদের যেটা দেখালেন আপনি আগামী সময়ে 5টা সংকট, এখন এটা এমন একটা জিনিস যে আপনার গ্যাসের কারণে হচ্ছে আপনি বিদ্যুৎ, যেমন আমরা এই সংকটের মধ্যে একটা দেখছি যে ক্যাপটিভ যে ইয়েগুলো আছে ইন্ডাস্ট্রিতে, যে বিদ্যুৎ, সেইটাকেও যদি সরিয়ে এনে আমাদের ইয়াতে যোগ করা যায়, সেই ব্যবস্থাও কথা আমাদের ভাবতে হবে। জিনিসগুলো এইরকম জটিলতায় আমরা পড়েছি। এখন যখনই এরকম জটিলতা, তখন তো রাজনীতির সুযোগ তৈরি হয়, এবং সেই রাজনীতি তো বাংলাদেশ এখন 2 রকম রাজনীতি। একটা হচ্ছে ধরুন বিএনপি ক্ষমতায়, জামাত আমরা যা ভেবেছিলাম তার জন্য তীব্রভাবে বিরোধিতা করছে জামাত, এনসিপি, এবং আবার আরেকটা শক্তি তো আছে, তার 2 দলের যে চিন্তা করে কমন শক্তি আছে। এবং এটা হয়তো এটা একটা বিষয় যে এই যে বিদ্যুতের যে ব্যবস্থা, পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু ওই সরকারের আমলেই আসলে প্রাইভেটাইজেশন হয়েছে, এবং সেটা দিয়ে ওই যে তাৎক্ষণিক সমাধান হয়েছিল। ফলে ওই দিক থেকে সাপোর্টাইজ করা এই চিন্তার জায়গা কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা প্রোডাকশন লাইন দেখতে পাই, প্রোডাকশনের সেই রকম আমরা প্রোডাকশন দেখতে পাই না, অনেকগুলো সংকট তৈরি হয়। আবার ধরেন এর মধ্যে ভূ রাজনীতির অনেক বিষয় আসে, যেমন আমরা যে এলএনজি টার্মিনালটা যে নষ্ট ছিল, সেটা কেন আসলে ঠিক হচ্ছিল না, কারণ টেকনোলজিক্যালি কিন্তু এত লম্বা সময় লাগার কথা না। এরকম একটা প্রশ্নও কিন্তু বিশ্লেষকরা এরকম একটা প্রশ্ন তুলেছিলেন যে এটার পক্ষে অন্য কোনো ব্যবসায়ী স্বার্থ আছে কিনা। ফলে বিদ্যুৎ জ্বালানি আসলে পুরো গ্লোবালি কিন্তু এখন ইন্টারন্যাশনাল বিজনেসের একটা জায়গা,
ডোমেস্টিক এবং আমাদের দেশে আমরা গত 20 বছরে দেখেছি যে পাওয়ার প্ল্যান্টই হচ্ছে আসলে মূল, টাকা আর্থিক, হ্যাঁ, আর্থিক মানে লাভ, নিজে লাভবান লাভ হওয়ার আমরা একটি যে কোনো একটা সুযোগ। হলেই হলো, জি। এবং তাতে অনেকগুলো স্টেক হোল্ডার লাভ হওয়ার সুযোগ জি, থাকে। ফলে সবকিছু মিলিয়ে এত বড় যেখানে অনেক বেশি স্টেক, লাভের অনেক সুযোগ, যেখানে দুর্নীতির একটা ধারাবাহিকতা ছিল, অর্থ উপার্জনের একটা রাজনৈতিক বা কি বলা যায় গোষ্ঠীদের, নানান গোষ্ঠীর হচ্ছে অর্থ উপার্জন ব্যবস্থা ছিল, ফলে তারা তো বসে থাকবে না, সেই জায়গাতে তাদের থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি টোটালি এটা বৈশ্বিক সংকট, আমাদের ম্যানেজমেন্টের সংকট, আমাদের দূরদর্শিতার অভাব, লং টার্ম প্ল্যান রাখা। এখন যেমন আজকে আমি দেখলাম যে 10 বছরের প্ল্যানের কথা বলা হচ্ছে, এটা লাগবে। এবং এখন আমাদের কি লাগবে জানেন, শর্ট টার্ম সলিউশন লাগবে, যে কোনোভাবে হোক। একটা মধ্যমেয়াদী লাগবে, একটা লং টার্ম লাগবে। আমরা লং টার্ম যদি করি তাতেও হবে না, কারণ হচ্ছে লং টার্ম হলে আমরা 6 মাস 1 বছরের মধ্যে খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, আপনাদের আমাদের কারখানা বন্ধ থাকছে, ঠিক আছে, এবং সেটার কারণে আবার গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ হচ্ছে না, ফলে মানুষের সাফারিংস হচ্ছে। ফলে খুব কুইক কিছু সমাধানের দিকে যেতে হবে, এবং আমরা দেখছি সেরকম চেষ্টা হচ্ছে। কিন্তু সেই সমাধানগুলো আমরা যদি একটু আজিল বাড়ি হেলারের কাছ থেকে একটু শুনি, যে সরকারের আসলে পরিকল্পনার জায়গাগুলো কি এই সংকটগুলো মোকাবেলা করবার ক্ষেত্রে। আমি সাংবাদিক মোস্তফা মামুনের চমৎকার বিশ্লেষণ শুনছিলাম, কিন্তু আমি এই শর্ট টার্ম লং টার্ম এই শব্দ থেকে বের হয়ে এসে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের জ্বালানি যে সিকিউরিটি, এটা হলো আমদানি নির্ভর, অর্থাৎ ইম্পোর্ট বেসড একটা আমাদের জ্বালানি নীতি। এই যে আমদানি নির্ভরতাকে কমাতে হবে। আমাদের ডোমেস্টিক্যালি যে গ্যাস টিউব গুলো এখনো এক্সপ্লোর করা হয়নি, বা আমাদের পাপেক্স দ্বারা আমরা যে এক্সপ্লোর করি, পাপেক্স কে যদি আপনি ইনঅ্যাক্টিভ রাখেন এবং দেশীয় গ্যাস উৎপাদন যদি বৃদ্ধি না করে আপনি যে জ্বালানি আমদানি নির্ভরতা, এলএনজি আমদানি করছেন আপনি পয়সা খরচ করে। এবার উনি যেটা বললেন যে আপনার মহেশখালীর টার্মিনালে কিন্তু ওই যে আগুন লেগেছে, একটা আগুন লাগার ফলে একটা টার্মিনাল কাজ করছে না, সেখানে এলএনজি যে আমদানি করছে সেটা আনতে পারছে না। এরকম আমদানি নির্ভরতা জ্বালানি থাকলে আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে। সেজন্য আমাদের সরকারের এবার যে প্রধান উদ্দেশ্য সেটা হলো যে মানুষের একটু সাময়িক, যেহেতু আমরা মোস্তফা মামুন ভাই ভালো করেই বলেছেন যে উত্তরাধিকার সূত্রে আমরা একটা এরকম ফ্রাজাইল আপনার জ্বালানি গ্যাস বিদ্যুতের এই অবস্থা পেয়েছি। সুতরাং একটু কষ্ট হলেও আমরা যদি ডোমেস্টিক্যালি নিচ হই, গ্যাসটা উৎপাদন করতে অথবা রিনিউয়েবল এনার্জি বিশেষ করে সোলার সিস্টেমের দিকে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জ্বালানি নির্ভরতা পাই। এইটা আমাদের দিকে যেতে হবে। আর মোস্তফা মামুন ভাই যেটা বলেছে এটা ঠিক, যে বিগত সরকার যে ক্যাপাসিটি চার্জের ফলে আমাদের পয়সা দিতে হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করে দিতে পারছে না। আরেকটা কথা যে দেখেন, আমাদের প্রশাসনে এবং বিদ্যুতের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু পতিত ফ্যাসিবাদরা তাদের যে আমাদের প্রশাসনের বিভিন্ন ব্যুরোক্রেসিতে আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এখন বিরোধী দলের প্রতি আমার একটা বক্তব্য যে দেখেন, বাংলাদেশে এখনের সবচেয়ে বড় ইস্যুটা কি দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে যিনি পরাস্ত হলেন, পলাতক যে আসামি, তিনি দিল্লিতে বসে আমার রাজনীতি করছে। সরকার তার বিরুদ্ধে একটা প্রেস নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু আমাদের বিরোধী দলগুলো কিন্তু কথা বললো। তা না করে যখন বিরোধী দলগুলোর কথা বলা উচিত ছিল যে ভারত কেন একজন আপনার পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, ভালো কথা, কিন্তু তাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, সেই কথা না বলে তারা আমাদের যে ডোমেস্টিক্যাল যে সমস্যাটা এখন শুরু হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ নিয়ে বা গ্যাস নিয়ে, গাছের স্বল্পতা নিয়ে, সেটা প্রতিবাদ করবে, এটা ঠিক আছে। কিন্তু বিরোধী দল যে ওই আপনার পলাতক হাসিনা যে বিদেশে বসে রাজনীতি করছে, একটা কথা বলবে বিরোধী দলগুলো সরকারের থেকে বেশি উচ্চ স্বরে কথা বলবে এইসব বিষয়ে। 24-এর গণ অভ্যুত্থানে তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। এখন আপনি মানে ওই যে আমরা বলছি যে ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন, মানে 6 মাসের একটি সরকারকে আপনি এখনই ব্যর্থতা দায় ঠায় দিয়ে পলিটিক্যাল ইম্যাচুরিটি দেখিয়ে আপনি সরকারকে ফেলে দেবেন। অথচ প্রতিবেশী রাষ্ট্রে যে
একটা ফ্যাসিবাদী শক্তি। আমরা তাকে আমরা ওরা- এই বিষয়ে আসবো। এটাই বলছি আমরা না। আমরা এটাই বলছি যে জি। আপনার আমরা যে বলছি যে দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের মদত যোগানো হচ্ছে, জামাত ইসলামের এই রাজনীতিটাকে বন্ধ করতে হবে। তিনি একটা নতুন সরকারকে ফেলিয়ে দেবেন, আবার আমাদের যে জ্বালানি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে, এটা ঠিক। সেগুলো নিয়ে ভয়েস রেজ করতে হবে, এটা ঠিক। আর আমি যেটা বললাম যে আমরা ডোমেস্টিক্যালি যদি নিচ হতে পারি, আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে, তাহলে আমাদের বিদ্যুৎ সেক্টরটা ভালো হবে। আপনি ওই যে কুইক রেন্টাল, এই যে শর্ট টার্ম, মিড টার্ম, এই সমস্ত শব্দ থেকে এসে আমাদের একটু কষ্ট হলেও আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের জি সালাউদ্দিন আইয়ুবী, আমদানি নির্ভরতা কমিয়ে সামনের দিনগুলোতে এই খাতে আসলে নিজেদের শক্তি বৃদ্ধির কথা ভাবছে সরকার, এবং 10 বছরের একটি পরিকল্পনার কথাও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেই জায়গায় আপনারা কতটা আসলে আশাবাদী হতে পারেন সালাউদ্দিন আইয়ুবী? দেখুন, প্রথম যে কোনো সমস্যার সমাধানের জন্য শর্ত হলো সমস্যাটাকে সমস্যা হিসেবে মেনে নেওয়া, সমস্যার স্বীকৃতি দেওয়া। কিন্তু কেন যেন এই সরকারের শুরু থেকেই একটা দুর্বলতা আমরা দেখছি, কোন সমস্যাকে স্বীকৃতি দিতে তারা অকুণ্ঠ চিত্তে সততার পরিচয় দিতে পারছে না। যখন তেল সংকট হলো, ইরান ইউএসএ যুদ্ধের কারণে, তেল সংকটের কারণে ইয়েগুলোতে, পাম্পগুলোতে লাইন ধরলো, অকটেন পেট্রোল ডিজেলের জন্য একের পর এক লাইনে মানুষ বিধ্বস্ত অবস্থা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। সেই সময় দাঁড়িয়েও জ্বালানি মন্ত্রী সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়ে বললো যে দেশে কোনো জ্বালানি সংকট নাই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে এবং কোনো ব্যক্তি বিশেষভাবে এটা করেছে, দায় দিলেন। ঠিক 2 দিন পরেই আবার এটাকে স্বীকৃতি দিয়ে তিনি সেটা সমাধানের জন্য সবার কাছে সহযোগিতা চাইলেন এবং প্রধানমন্ত্রী বিরোধী দলকে আহ্বান জানালেন। কমিটি হলো, কমিটি সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করে সমাধানের জন্য চেষ্টা করলো। শুরুতে কিন্তু তারা স্বীকৃতিটা দিল না। কিছুদিন আগে ভুতুরে বিদ্যুৎ বিল পাওয়া গেল। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল কেন ভুতুরে হয়েছে, অতীতের চেয়ে রেকর্ড সংখ্যক বিদ্যুৎ বিল বেশি এসেছে, এটা নিয়ে মানুষের উদ্বেগ উৎসাহ, সবাই সোশ্যাল মিডিয়া লেখালেখি করলো, বিরোধীরা এটা নিয়ে কথা বললো। কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটা দেওয়া হলো, কেউ যদি বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করার চেষ্টা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই বিদ্যুৎ ভুতুরে বিল আসতে পারে, এইটাকে বিদ্যুৎ মন্ত্রণালয় অস্বীকার করলো। এইটা বিবৃতি দেওয়ার 24 ঘন্টা না যেতেই এখান থেকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয় সরে আসলো। সরে আসার পর আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা জাহিদ সাহেব তিনি বক্তব্য দিয়ে বললেন, কারো যদি বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হয় তিনি এই পন্থা এটা সমাধান করতে পারেন। তিনি সমস্যাটাকে তখন স্বীকৃতি দিলেন, কিন্তু আগে এটাকে অস্বীকার করা হলো। ঠিক একইভাবে এখন বিদ্যুতের সংকট চলছে, গ্যাসের সংকট চলছে। মানুষ শুধুমাত্র পারিবারিকভাবে বিপর্যস্ত না, গ্যাসের সংকটের কারণে ডিবিএল গ্রুপের মতো বড় গ্রুপের সকল কোম্পানি ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ফ্যাক্টরিগুলোকে পর্যালোচনা করে দেখা গেছে 26 থেকে 31% পর্যন্ত ফ্যাক্টরি শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে উৎপাদন কমে যাওয়ার কারণে, গ্যাসের সংকটের কারণে। এই যে গ্যাস সংকট, তেল সংকট ছিল কিছুদিন আগে, এই যে এখন বিদ্যুৎ সংকট চলছে। আমি যখন আপনাদের সাথে যুক্ত হয়েছি টকশোতে কথা বলার জন্য, এই সময় প্রায় 2 ঘন্টা যাবত এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ যে থাকে না, গ্রামে গঞ্জে শহরেও বিদ্যুৎ থাকে না, মানুষ যে সংকটে আছে, এই সংকটটা স্বীকার না করে বলছে যে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে কেউ না কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষ তো বুঝছে যে তার কাছে বিদ্যুৎ, তার বাড়িতে বিদ্যুৎ নাই, তার ফ্যাক্টরিতে বিদ্যুৎ নাই, তার শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে, জায়গায় জায়গায় বিদ্যুৎ নেই। এটা প্রধানমন্ত্রী যতই বলুক যে এটাকে বিভ্রাট করা হচ্ছে, বিভ্রাট কেন হবে? এটা তো বাস্তব যে বিদ্যুৎ থাকছে না। আপনি যদি এটাকে অস্বীকার করেন, আমার কাছে মনে হচ্ছে অতীতের যে 2-3টা রেকর্ড বললাম, সে রেকর্ড বলছে শীঘ্রই এটাকে আবার স্বীকার করে নেওয়া হবে, এটাকে সমাধানের জন্য চেষ্টা করা হবে। যেন আমি বলবো সমস্যাটাকে আগে স্বীকৃতি দেওয়া হোক, তারপর সরকারি দল, বিরোধী দল, এক্সপার্টিস যারা আছে দেশি বিদেশি,
সবাইকে নিয়ে বসে এটাকে কিভাবে সমাধান করা যায় সে উদ্যোগটা সরকার নিতে জি হবে। আজল বাড়ি হেলাল, তাহলে এই সমস্যাগুলো যেটি সালাউদ্দিন নাবি বলছিলেন যে আপনারা সমস্যাগুলোকে স্বীকৃতি দিতে চান না, অর্থাৎ প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে যখন সেটি সংকট তৈরি বাড়ে তখন আপনারা সেটি নিয়ে আলোচনা করেন এবং বিরোধী দলের সহযোগিতা চান, এবারও তাই করছেন। দেখেন, এই যে বিদ্যুতের যে শর্টেজ আর যে গ্যাসের যে শর্টেজ এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু রাজনৈতিক না, এই সমস্ত হলো টেকনিক্যাল সমস্যা এবং সম্পদের অভাবের সমস্যা। আমাদের গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না। আমাদের এলএনজি আমদানিতে আমি যেটা বললাম যে ওই যে অগ্রুলেটর কোম্পানি মহেশখালীতে ওটা পুড়ে গেছে, ওটা 8ই আগস্ট থেকে মনে হয় কাজ শুরু হয়েছে, রিপেয়ার শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এই যে এইগুলোকে স্বীকৃতি দিলে বা না দিলে যে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিছু না, এটা টেকনিক্যাল একটা ব্যাপার এবং সম্পদের একটা বিষয়। এই জন্য আমি প্রথমেই বলছি যে আমার বক্তব্যতে আপনি বুঝছেন যে এই সমস্যাটা যে আছে এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি সহ সবাই এটা স্বীকার করছে, কিন্তু এইটার সমাধান যেটা আমরা বলছি যে এই সমস্যাটা তো আমরা তৈরি করিনি, এই সমস্যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এখন এইটাকে আপনাকে রিপেয়ার করে সমাধান করতে হবে। এই জন্য আমি বলছি যে ডোমেস্টিক্যালি উৎপাদন বাড়াতে হবে, আমি সেইটা বলছি, ডোমেস্টিক্যালি উৎপাদন বাড়াতে হবে। বিশেষ কি উৎপাদন? আপনার গ্যাস এক্সপ্লোর করতে, আমাদের যেহেতু গ্যাস রয়েছে, তারপরে আমাদের সোলার সিস্টেম চালু করতে হবে। সেটা তো খুব দ্রুত করা যাবে, তো সেটা তো প্রক্রিয়ার বিষয় আছে, সেটা সময় সাপেক্ষ বিষয়। এখন কিন্তু সেই সময়টাতে বিকল্প কি হতে পারে, মানে যেহেতু বিদ্যুতের ঘাটতি তৈরি হচ্ছে, আমরা এলএনজি আমদানি করছি, সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, আমরা তেল কিনছি, তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওই যে মোস্তফা ভাই বললো যে রূপপুরে ওইটা এখনো জাতীয় গ্রিডে আসেনি, রামপাল বিদ্যুৎ প্রকল্প আর শেখ হাসিনা যেটা করে গেছে সেটা আসেনি। আমাদের যে কুইক রেন্টাল বা ওই যে ওই রেন্টাল যে বিদ্যুৎ ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি গুলো আছে, সেগুলো এখন আপনার বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, কারণ গ্যাস পাচ্ছে না, কিন্তু তাদেরকে আবার উৎপাদন ক্ষমতা যা আছে সেই টাকাও দিতে হচ্ছে। এটা নানামুখী সমস্যা। এই সমস্যা আমরা বলছি যে দ্রুত সমাধান হবে। দ্যাট ডাজ নট মিন যে আমি অস্বীকার করলাম, আমি স্বীকার করলাম এই সমস্যা দ্রুত সমাধান হবে, এইটা সেটা আমি বলছি যে এই সমস্যার দ্রুত সমাধান হবে। বিশেষ করে আপনার এলএনজি আমদানিটা ঠিক মতো আমদানি করা হবে, গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করার জন্য তেল আমদানি করা হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এটা যদি আমরা সৃষ্টি করতাম বা আমরা যদি এখানে দুর্নীতি করতাম তাহলে আপনি সরকারকে দোষ দিতে পারেন। সরকারের সীমিত সম্পদ, এই আপনার অল্প সম্পদ দিয়ে যতটুকু করা হচ্ছে করছে। আগের সরকারগুলো আপনার বলে গেছে যে আপনার 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, তার 16,000 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। আসলে যেগুলো সব কাদির গরু কেতাবে আছে, গোয়ালে না, এই টাইপের কথাবার্তা। এখন একটা ওই যে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে আমরা এলএনজি এবং আপনার গ্যাস তেল আনতে পারছি না, এরকম অনেক সমস্যা রয়েছে। তবে এই সমস্যা অতি শীঘ্রই সমাধান হবে। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই, আশাও রাখতে চাই। সালাউদ্দিন নাবি, একটু আসতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনিও খবর আজকে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে হেফাজতে ইসলামের নেতারা কথা বলেছেন এবং তিনি সেখানে গিয়েও ছিলেন, কথা বলেছেন তাদের সাথেও। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলাম কিন্তু 9টি দাবি তুলে ধরেছেন। আপনারা কি সেই দাবিগুলোর সাথে একমত কিনা বা সেগুলো দেখেছেন কিনা? দেখুন, হেফাজতে ইসলামের সাথে মাননীয় প্রধানমন্ত্রী মৌলিকভাবে যেটাকে মানে মিডিয়া উপস্থাপন করেছে, দোয়া চেয়েছেন, এটা ছিল ওনার মূল টার্গেট বা মূল কাজ। আর হেফাজতে ইসলামী যে দাবিগুলো করেছে সেটা নিঃসন্দেহে তাদের যৌক্তিকতা আছে, কথা বলার সুযোগ আছে, সরকার বিবেচনা করে দেখবে। আমি দলীয় ফোরামে এটা আলোচনার আগে এই বিষয়ে আসলে খুব বেশি কথা বলতে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না আসলে। আচ্ছা, আজিজুল বারী হেলাল, সেটি হচ্ছে যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে 9 দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোলা হয়েছে, সেখানে আমরা প্রথম দফায় যেটি দেখেছি যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে ইসলামী এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়নের একটি বিষয় যেন আসলে নিশ্চিত করা হয়, সেরকম একটি বক্তব্য।
এই বিষয়ে আমরা এর আগে জামায়াতেরও অনেক ধরনের অবস্থান দেখেছি, বক্তব্য শুনেছি, কিন্তু আমরা তো দিন শেষে ধর্মের যে ব্যাখ্যাগুলো দিয়ে আইনের কথা প্রচার করা হোক বা যেভাবে বলা হোক না কেন, যে শাসন ব্যবস্থা সেটা অন্তর্ভুক্ত করার এক যে প্রক্রিয়ার মধ্যে যেন যায়, সরকার কি সেরকম কোনো বিষয় আসলে ভাবছে কিনা? আমার বক্তব্য হলো যে দেখেন, হেফাজত ইসলাম বলছে যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা, রাইট? এখন জামাত ইসলাম কি বলে যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা তারা তো সেই বহু আগের থেকে বলে আসছে, এখন কেন বলতে লজ্জা লাগছে? মানে ধর্মের কাজ যে মানুষ প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামের কাছে, সেটা তো প্রমাণ এখন আর একবার হলো। হেফাজত ইসলাম প্রকাশ্যে দাবি করছে যে কোরআন সুন্নাহর ভিত্তিতে, যেহেতু তারা একটা ইসলামিক দল, তাহলে জামাতে ইসলাম কি দাবি করে তারা ইসলামিক দল, তাই তারা বলুক যে কোরআন সুন্নাহর আলোকে দল রাষ্ট্র পরিচালনা হবে না। তাদের সেই একামতের দিন, তারপরে সৎ লোকের শাসন, আল্লাহর আইন, যা এগুলো কই গেল? রাজনীতিতে যে ডাবল ডিলিং, হেফাজত ইসলাম তো ডাইরেক্ট বললো যে সে তারা যেটা চায় সেটা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালো, প্রধানমন্ত্রী জনগণের সাথে সংসদে আলোচনা করে এগুলো ঠিক করা হবে। সিদ্ধান্ত কি হবে আমি জানি না, কিন্তু জামাত ইসলাম কেন আউটরাইট রিজেক্ট করলো যে এখন বলতে পারবো না? তাদের জামাতে ইসলামী বাংলাদেশ মানে ইসলাম তারা প্রতিষ্ঠা করবে, শরিয়া আইন তারা প্রতিষ্ঠা করবে, তারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে, এই কথা বলে আজ গত 40 বছর রাজনীতি করছে, তারও বেশি সময় ধরে জামাত ইসলামের। এখন বলতে লজ্জা লাগছে কেন এই কথাটা? ইসলামের নাম ধারণ করে ইসলামের কথা বলতে লজ্জা লাগে, এ কোন ধরনের রাজনীতি ভাই? আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা তো আমাদের জাতীয়তাবাদী যে আদর্শ, আমাদের যে 19 দফা, আমাদের যে এগুলো বলতে তো লজ্জা লাগে না আমাদের? আমাদের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, এই যে আমরা বলি, এটা বলতে লজ্জা লাগে না তো? বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা বলি, বাঙালি জাতীয়তাবাদ না, তাদের বলতে লজ্জা লাগে না তো? তাদের এই যে কোরআন সুন্নাহর আলোকে একটা ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, তারা এতদিন যা বলছে সেখান থেকে ইউটার্ন নিচ্ছে কেন? হেফাজত ইসলাম তো ডাইরেক্ট বলছে, আপনারা ইউটার্ন নিচ্ছেন কেন? জি, আমরা সালাউদ্দিন আইয়ুবী যদি এখানে কিছু বলবার থাকে। যে এখানে দেখুন 9টা দাবি পেশ করা হয়েছে, এটা হলো একটা দাবি। জামাত ইসলামী হেফাজত ইসলামের সবগুলো দাবির সাথে একমত কিনা এই বিষয়টি আলোচনা ছাড়া কথা বলার আমি যৌক্তিক মনে করিনি। আর জামাত ইসলামী কোথায় অস্বীকার করলো বা আজকে কোথায় মানে বলতে লজ্জা পাইলো, হেলাল ভাই কেন বললো, আমার এটা বোঝা আসে না। জামাত ইসলামীকে আজকে হেফাজত ইসলামের এই 9 দফা দাবির প্রেক্ষিতে কোনো সাংবাদিক সম্মেলন করেছে অথবা কোনো ব্রিফ করেছে কিনা অথবা কোনো বিবৃতি দিয়েছে কিনা, কোনো কিছুই তো করেনি জামাত ইসলামী এটা নিয়ে। সুতরাং কেন উনি আমরা কি সংযুক্তি সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি আছেন আমাদের সাথে? সম্ভবত কোনো কারণে আমরা তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোস্তফা মামুন, আপনার কাছে কি মনে হয়, যে প্রশ্নটি আসলে বারবার আমাদের বিএনপির সংসদীয় নেতা বলছিলেন যে জামাত ইসলামী তারা নিজেই তো তাদের দলের মধ্যে লেখা আছে জামাত ইসলামী বাংলাদেশ, সেখানে হেফাজত দাবিগুলো করেছে, সেগুলোর সাথে তাদের অভিন্ন জায়গাটি কোথায় বা কেন হচ্ছে তারা এখন অস্বীকারের জায়গা? দেখেন, এটা তো এটা আসলে যদি হেফাজত হচ্ছে এক ধরনের একটা ইসলামী সংগঠন, রাজনীতি সেকেন্ডারি, যদিও মাঝে মধ্যে তারা রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে, 2013-14 তো ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, তখনও তারা কিন্তু এই দাবিগুলো তারা পাবলিক স্ফিয়ারে পেশ করেছিল, কিন্তু তখন আসলে এই জিনিসটা আর কোনো পরিণতি পায় নাই, কিন্তু রাজনৈতিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী ছিল তখন। এবং তারপর আমরা কি দেখেছি পরের 10 বছর, তাদের শক্তির কারণে তারা ওই সময় সরকারকে কিন্তু টলমলো করে ফেলেছিল।
পরে কিন্তু ওই সরকার তাদের সঙ্গে এক ধরনের ব্যালেন্স করেছে, তাদের অনেকগুলো জিনিস কিন্তু ওই সরকারের বড় একটা আসলে কি বলা যায়, তারা এক ধরনের ওই সরকারের তাদের প্রভাব ছিল, আমরা আওয়ামী লীগ সরকারের উপর অনেক কিছু তারা মেনে নিয়ে ওইটার মাধ্যমে তারা বাংলাদেশে যে হেফাজতের প্রভাবে যে আমাদের যে ইসলামী যে ভাবধারার যে মানুষ, সাধারণ মানুষের যে ইসলামমুখী বা আমাদের দেশের মানুষ ধর্মভীরু, সেই জায়গাটা ব্যালেন্স করেছে। করার ফলে হেফাজত আস্তে আস্তে অনেক রকম কিছু কিছু বলা হয় যে কিছু কিছু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়েছে, নানা রকম আপনি তাদের এই মাদ্রাসার ডিগ্রি, এই তাদের ডিগ্রিকে মর্যাদা দেওয়া হয়েছে, ফলে তাদেরকে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, দিয়ে হেফাজতকে মোটামুটি ডরমেন্ট অবস্থায় রাখা হয়েছিল। তা এখন যেটা হচ্ছে হেফাজতের সঙ্গে জামাতের, তো আপনি জানেন যে ট্রেডিশনালি তাদের একটা রাইভালরি আছে আসলে, সেটা তাদের রাজনৈতিক দল হলেও ইসলামী যে চিন্তায় আসলে হেফাজত চিন্তা করে সেটার সঙ্গে জামাতের আসলে এক ধরনের মানে অ্যালাইনমেন্ট নাই, মিল নেই। তো এটা হচ্ছে একটা জায়গা, ফলে কখনোই তারা আসলে একভাবে মিলতে পারে না। এখন এই যে জায়গাটা বললেন, এটা জামাতের দাবি, কিন্তু যখন হেফাজত এই দাবিগুলো করে ফেলে, জামাত যদি সঙ্গে সঙ্গে হয়, তাহলে কি হয়, রাজনৈতিকভাবে আসলে হেফাজতের ওই যে তাদের অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার একটা কি হয়। এবং যখন ওই থেকে একই দাবি কিন্তু আপনি আগে করে ফেললেন, আপনার আমি সমর্থন করা মানে কিন্তু আমি সেকেন্ড বেঞ্চে চলে গেলাম, এটা তো কোনো বড় দল করতে চায় না। এর ফলে দুটা বিষয় আছে, জামাত এটার ক্ষেত্রে যে সরাসরি করছে না, একটা হচ্ছে যে হেফাজতের যে কোনো কিছুর সঙ্গে তারা কখনোই সরাসরি অ্যালাইন হয় না। আপনারা ওই 13-14 আন্দোলনও দেখবেন সরাসরি কিন্তু, যদিও হেফাজত ছিল এবং হেফাজতের তখন যে রাজনীতি ছিল, তখনকার বিরোধী যে দল ছিল বিএনপি জামাত, তারাই তো লাভবান হচ্ছিল, কিন্তু সরাসরি কিন্তু জামাতের সঙ্গে না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেন জামাত থেকে এনসিপি সঙ্গে জামাতের যে সম্পর্ক, সেটা থেকে এনসিপি বেরিয়ে যাওয়ার একটা চিন্তার কথা আমরা জানতে পেরেছি, এবং সেই ক্ষেত্রে তারা হেফাজত সহ কিছু ইসলামী দলের সঙ্গে আরেকটা জোট করার চিন্তা করছে, এনসিপি। এরকম একটা চিন্তার কথা কিন্তু আমরা জানি রাজনৈতিক পরিসরে আলোচনা হয়। তো সেই জায়গায়ও কিন্তু হেফাজতকে জামাত যেটা মনে করে, তাদের যে বাংলাদেশে যে ইসলামপন্থী যে ভোটটা, মেইন যে ভোটটা, সেটার জায়গায় হচ্ছে হেফাজতের পক্ষেই সরাসরি না হলেও হেফাজত কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে ওইটাকে শিফট করে ফেলার একটা চান্স কিন্তু থাকে। বলে হেফাজত কোনো কিছুতে লিড করবে, তাদের সঙ্গে জামাত মিলবে, এটা হয় না। কিন্তু দুই দলে, এবং আরেকটা মজার জিনিস দেখেন, শেষ পর্যন্ত আমাদের যে ইসলামী রাজনীতি বা মানে হয় কি, ইসলাম বা ধর্ম এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, আমরা বলি সেটা যখন মিলে যায় তখন বেশ জটিল হয়। কিন্তু যেটা দেখবেন যে আপনি এক জায়গায় একজন বলছেন, সেটা কিন্তু আরেক জায়গায় ওই একই জিনিস বলছেন না, ফলে এই দুটো জিনিস যথাসাধ্য দূরে থাকাই ভালো। মানুষ ধর্ম তার মতো পালন করবে, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, এই জন্য কোনো রাজনীতির দরকার হয় না। রাজনীতি ছাড়াই কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু, বাংলাদেশের মানুষ, ফলে এইটা ইসলাম প্রতিষ্ঠা দরকার হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে দাবিগুলো কোরআন সুন্নাহ, এটা কিন্তু আমাদের সব রাজনৈতিক দলই এই যে দেশের মানুষের যে ফিলিং, যে 90%, মোর দেন 90% মুসলমানের দেশ, ফলে কিন্তু তাদের এই যে মনোভাবের প্রতি সবাই মানে শ্রদ্ধাশীল থাকতেই হবে, আছে তো আপনি পারবেন না। রাজনীতি যারা করে, দু একজন ইন্ডিভিজুয়াল করতে পারে, রাজনীতি যারা করে তারা তো এই মানুষদের নিয়ে কাজ করতে হয়। এবং আমরা বরং দেখতে পাই যে ভোটের সময় এই যে ধর্মের ব্যবহার হয়, যে দলগুলো অ্যাপারেন্টলি ধরেন জামাত, হেফাজত, তারা তো আছে একরকম, যারা না তারাও কিন্তু ধর্ম ব্যবহার করে। আমরা যদি আওয়ামী লীগ গত সরকার দেখি, বা আমাদের দেশে বামপন্থী অনেক লোক দেখবেন, তারাও কিন্তু অনেকভাবে ধর্মকে ব্যবহারের চেষ্টা করে, এবং সেই ধর্মকে ব্যবহার করতে গিয়ে অনেক রকম তিক্ততা, অনেক রকম বিভ্রান্তি তৈরি হয়। সো সেই জায়গা থেকে বোধহয় রাজনীতিতে যে ধর্মের ব্যবহার, সেই ধর্মের ব্যবহার যে ধর্মকে আনতে চায় না সেও ব্যবহার করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও করে, ফলে সেটা আসলে আমি মনে করি যে সেটা এক ধরনের বিভ্রান্তি তৈরি করে, সেটা এমন অবস্থা তৈরি করে যে আপনি সারা জীবন যেটার কথা বলছেন, কখনো কখনো আবার সেটা আপনি পুরোপুরি প্রকাশ করতে পারেন না। ফলে ধর্ম নিয়ে রাজনীতি করে আসলে কিছু জটিল জায়গা আছে, কিছু জায়গা আছে যা আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলবে, সেটাই হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের অতিথি সালাউদ্দিন আইয়ুবী যুক্ত হচ্ছেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, প্রথম কথা হলো যে হেফাজতে ইসলামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যেই বৈঠকটি হলো, এই বৈঠকের এজেন্ডা, আলোচনা, এই বিষয়গুলোর প্রেক্ষিতে হেফাজতে ইসলাম 9 দফা দাবি পেশ করেছে। 9 দফা দাবির মধ্যে যে দাবিগুলো করেছে সবগুলোর সাথে জামাত ইসলামী একমত নাকি দ্বিমত, এই সম্পর্কে জামাত ইসলামী এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, বক্তব্য দেয়নি। জামাত ইসলামী এই ব্যাপারে তার কোনো মত প্রকাশ করেনি অথবা কোনো ধরনের লিখিত করেনি। সুতরাং এইটার ব্যাপারে ধূম্রজাল তৈরি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে কথা বলার সুযোগ আমার কাছে মনে হয় কতটুকু আছে বা যৌক্তিকতা আছে কিনা আদৌ এটা নিয়ে এখনই সময় হয়নি। আসলে জামাত ইসলামীকে নিয়ে এই প্রসঙ্গে আসলে কথা বলার সুযোগ এখন পর্যন্ত নাই।
এটা হলো আমার মূল কথা। এখানে কেন হেলাল ভাই এটাকে টেনে নিয়ে এসে জামাত ইসলামীকে এখন বলতেছে এই করলো না সেই করলো না, এটারও আমি কোনো কারণ আসলে বুঝলাম না যে কেন তিনি এই প্রসঙ্গটা এখানে টেনে নিয়ে আসলেন। কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। না, আর জি জি হ্যাঁ বলুন। জি আপনি বলছিলেন। হ্যাঁ, আর হলো জামাত ইসলামী রাজনীতি করে ইসলাম নিয়ে এই কথাটা একেবারেই আমি বলবো যে নতুন শব্দ, নতুন উপস্থাপনা, নতুন বিষয় নাই। ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলাম ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলাম। আর ইসলাম নিয়ে রাজনীতি সব দল করে, সবাই করে। ইসলাম বা ধর্ম নিয়ে রাজনীতি করে। যখন যেই ধর্মকে ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় সেটা সবসময় ব্যবহার করার চেষ্টা করে, সেই সুযোগটা সবাই কাজে লাগানোর চেষ্টা করে। সেটা বিএনপিও করে, সেটা আওয়ামী লীগও করেছে, এমনকি রাশেদ খান মেনন সাহেবের মতো বাম ঘরানার লোকজনও মানে নির্বাচনের আগে উমরা করতে গেছে, উমরা করে এসে একেবারে মাথার কথা মুন্ডন করে এসে নির্বাচনে অংশগ্রহণ করছে। এটাকে ধর্মকে তারা ব্যবহার করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একেবারে শুধু নির্বাচনের সময়, নির্বাচনের জন্য ইসলামকে ব্যবহার করে না, সব সময় ইসলামকে ধারণ করে, ইসলামকে লালন করে, ইসলামের আলোকে নিজেরা পরিচালিত হওয়ার চেষ্টা করে এবং ইসলামকে বেস করে জামাত ইসলামীকে পরিচালনা করার সবসময় চেষ্টা করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে বিষয়গুলো ইসলাম সমর্থন করে না এটাকেও জামাত ইসলামী অস্বীকার করে। সুতরাং আপনাকে মানে বিবেচনা নিতে হবে যে জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো শুধুমাত্র নির্বাচনকালীন ইসলামী ব্যবহার উপযোগী সময়টাকে ব্যবহার করে, বিষয়টা এরকম নয়। সবসময় জামাত ইসলামী ইসলামকে লালন করে পরিচালিত হয়, পরিচালনা করে। আজিজুল বারী হেলাল, আপনারাও তাই কি নির্বাচনের সময় ধর্মকে এরকম করে ব্যবহার করেছেন? আমরা তো নির্বাচনের সময় বলিনি যে ধানের শীষে ভোট দিলি বেহেশত পাওয়া যাবে, আমরা কি এটা বলেছি? আমরা বলছি ধানের শীষে ভোট দিলে বলেছেন ভাই, একাধিক এমপি বলেছেন উৎপাদন হবে, সেটা বলেছি। আমাদের 31 দফা বাস্তবায়ন হবে, আমাদের জুলাই চার্টার বাস্তবায়ন হবে। আর জামাতে ইসলাম ডাইরেক্ট বলছে যে ভোট দিলে বেহেশতে যাবে। এমপি সাহেব আমির হামজা সাহেব তো ডাইরেক্টলি বলেছেন, তাই না? যাই হোক, বক্তব্যটা না, বক্তব্য হলো যে ইসলামের পরিধি যত বড়, জামাত ইসলামের পরিধি তত বড় না। জামাত ইসলাম হলো আপনার যখন ইসলামকে ব্যবহার করে মানুষকে মানে ইসলামকে এক্সপ্লয়েট করে এক ধরনের। যে আপনি দেখেন যে খুলনায় আমাদের একটা সিটে একজন হিন্দু ভদ্রলোককে ওনারা নমিনেশন দিলেন। এখন এই হিন্দু ভদ্রলোককে ইসলামী রাষ্ট্র বা ইসলামিক ট্র্যাডিশনস বা ইসলামিক মূল্যবোধ উনি লালন করতে চাই, কিন্তু ওনাকে ভোটের খাতিরে নমিনেশন দিলেন। এখন দেখেন যে 71 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম, সেই একজন মুক্তিযোদ্ধাকে তারা এখন রাজাকার বানিয়ে দিচ্ছেন। আমাদের কর্নেল অলি ভাইকে কি সুন্দর তার মুক্তিযোদ্ধার যে ক্যারিয়ারটাকে মেলাইন করে দিল। অলি ভাই একদম বুঝতে পারলো না তার দীর্ঘ রাজনৈতিক মানে মুক্তিযুদ্ধের যে মর্যাদা, যে বীর যোদ্ধার মর্যাদাকে জামাত ইসলাম কিভাবে কালিমা লেপন করে দিল। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে হাসিনা ভারতে বসে আমাদের রাজনীতি করছে, যেটা একটা শক্ত প্রতিবাদ সরকার দিয়েছে। সরকার থেকে দৃঢ় প্রতিবাদ করা উচিত ছিল বিরোধী দলগুলো। মুস্তফা মামুন, এই প্রসঙ্গে আসলে আলোচনা আপনার কাছ থেকে একটু যেহেতু গণমাধ্যম কর্মীটা নিতেই চাই, সেটি হচ্ছে আজকে যে ভারতের হাই কমিশনার ভিসা সেন্টার উদ্বোধনের শিশুদের জন্য একটি যে অংশ উদ্বোধনের সময় তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরা আলোচনা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ভারত যা যা আচরণ করছে তার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক বলা যায় তথ্য বলেন, সঠিক কথা বলেন, কোনো কিছুই কিন্তু তারা আসলে বলছে না। তারা একদিকে বলছে শেখ হাসিনাকে তারা রাজনীতি করতে দিবে না, ভারতের মাটি ব্যবহার করে, আবার অন্যদিকে তাকে সুযোগ করে দিচ্ছেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। এই যে দ্বিমুখী আচরণ, সেটি আসলে আপনার কাছে কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? আমার কাছে মনে হচ্ছে এই যে দ্বিমুখী আচরণ, এটা সঠিক অনেক ক্ষেত্রেই হচ্ছে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে হয়তো তার কাছে সঠিক জবাব নেই বলেই উনি বলটা অন্যদিকে কোর্টে ঠেলে দিয়েছেন। হ্যাঁ, কারণ আসলে যদিও আমরা দেখেছি যে যেমন আমরা যদি ভারতীয় পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়ালের বক্তব্য দেখি, উনি যেটা আগে বলেছিলেন
যে এটার কোনো সুযোগ নেই। তারপর ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু দেখেন ডিপ্লোম্যাটিক হতে একই কথা বললেন, কিন্তু মাঝে কিন্তু ঘটনাটা ঘটেছে। এখন দেখেন ইন্ডিয়ার যে রাজনীতিরা, আমি তাদের এটা তো হচ্ছে তাদের মানে ফর্মাল বক্তব্য, এর বাইরেও তাদের যে পত্র পত্রিকা সেটি আমরা যেটা দেখেছি সেটা একটা হচ্ছে যে ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মিডিয়া তুলনামূলক না অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্বাধীন, যদিও ইদানিং গদি মিডিয়া বা বলে আসলে মিডিয়া বাইং বা তারা মিডিয়া কিনে নিয়েছে, এনডিটিভির মতো প্রতিষ্ঠান আসলে ব্যাকডোর দিয়ে কিনে নিয়েছে এই আদানি, এবং তার এই তো ইন্ডিয়ান মিডিয়া আগের মতো অবস্থা নেই, কিন্তু ওদের কিছু কিছু জায়গায় আসলে ওরা করে ফলে এটা তাদেরই আয়োজন। এখন সেই জায়গা থেকে আসলে তাদের সরকার কি করতে পারতো, প্রথম হচ্ছে যদি শেখ হাসিনাকে তাদের যেহেতু আমরা আসলে শেখ হাসিনার স্ট্যাটাসটা আসলে খুব ক্লিয়ার না, এটাই আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার হতে পারি নাই ভারতের কাছ থেকে, এবং এই জায়গা থেকে আমরা যদিও বিচ্ছিন্নভাবে দেখেন অন্তর্বর্তী সরকারের সময় নানা রকম চেষ্টা করা হচ্ছে, নানা কিছু বলা হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু ওই যে মানে আপনি সিম্পলি দেখেন, আমরা যদি মনে করি মানে আমাদের সরকার তো মনেই করে বা যেটা ট্রু যে বাংলাদেশের কনভিক্টেড একজন ভারতে আছেন, তাহলে খুব সহজেই তো ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি, এটাই তো মানে এখন ঘটনা যেটা ঘটে, যেহেতু একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হয়, ভারত যেহেতু অনেক বড় দেশ, যার জিনিস যদি রিভার্স হতো, মনে করেন যে এরকম রিভার্স হলো যে ভারতের কোনো একজন এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন বা নেপালে গেলেন, তাহলে কি নেপালের পক্ষে সম্ভব ছিল আসলে এরকম কিছু করা, এরকম ডিপ্লোম্যাটিক করা, বাস জিনিসটা এরকমই। তো আমরা যেহেতু একটা বড় প্রতিবেশী দেশ এবং তারা এই অঞ্চলে তারা নানা রকমভাবে প্রভাব বিস্তার করে, ফলে তারা ওই ডিপ্লোম্যাটিক কৌশল দেখে অনেক কিছুই করতে পারে। এটা আমি খুব অবাক হই না এই কারণে যে এটা তো তারা যেভাবে ধরেন মানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যেভাবে তারা আশ্রয় দিয়েছে এবং দিয়ে বাংলাদেশ যখন চিঠি লিখছে তার যে জবাব দিচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা জানি যে কিছুই আসলে হচ্ছে না, তার মানে হচ্ছে শেখ হাসিনা তাদের যে ট্রেডিশনালি তার পক্ষে ছিল, এটার মধ্যে তারা বোঝালো যে তারা আসলে শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনাকে একরকম সমর্থন তারা করছে এবং সেটা দিয়ে আসলে বাংলাদেশ সরকারকে চাপে রাখবে, তারা দুই রকমই থাকবে, তারা ফর্মাল রিলেশন রাখবে, চাপেও রাখবে। সেই চাপটা আসলে বাংলাদেশ সরকার অনুভব করছে কিনা এটার উত্তর আমরা আজল বাড়ি হেলার কাছ থেকে নিব। তবে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে কি মনে হয় যে ভারত কেন শেখ হাসিনাকে একবার বলছে তাকে রাজনীতি বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে দিবে না, আবার অন্যদিকে আমরা দেখছি তিনি আসলে বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন এবং এক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, দেশে ফেরার নানা রকম আসলে কথা আমরা দেখছি, তার সেটিও করার সুযোগ দিচ্ছেন। অর্থাৎ এই জায়গায় ভারতের অবস্থানটা খুব একটা পরিষ্কার না বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আলোচক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে এবং ৭১ টিভির দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে ভারতের যে সাম্প্রতিক যে পররাষ্ট্রনীতি, এটা অনেকটা হচ্ছে যে কি মানে সুনির্দিষ্ট কোনো তাদের পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশের প্রতি নাই। সেটা হচ্ছে কি তারা বাংলাদেশকে যেভাবে তারা ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য অথবা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য, সেটা কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের পর বা এই বর্তমান সরকারের সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ সরকার এটা প্রমাণ করেছে যে বাংলাদেশ কোনোভাবেই তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা সেটা কখনো বিসর্জন দেবে না। এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে আধিপত্যবাদী মনোভাব কিংবা তার যে বড় ভাই সুলভ যে মনোভাব, সেটা কখনোই একটি দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিংবা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটার ক্ষেত্রে কিন্তু এটা কখনো চলে না বা এটা কখনো মেনে নেওয়া সম্ভব না। আমরা তো একটি স্বাধীন রাষ্ট্র। ভারতের যদি স্বাধীনতার ইতিহাস আর আমাদের স্বাধীনতার ইতিহাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা কিন্তু বীরের জাতি, আমরা সার্বভৌম জাতি। সে অর্থে ভারত সরকার মনে করে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, বাংলাদেশকে ব্যবহার করবার জন্য এবং বাংলাদেশকে তাদের একটি করদ রাজ্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার জন্য বা বাংলাদেশের প্রতি তারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে যাচ্ছে, বিশেষ করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে যাচ্ছে, যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ তারা ভারতের প্রতি তারা
অনুগত থাকবে, ভারত সরকার যখন যেটা বলবে সেটা করবে, এই ধরনের মনোভাব থেকে কিন্তু ভারত সরকার তার যে পররাষ্ট্রনীতি সেক্ষেত্রে তাদের এই যে বিভিন্ন বিপরীত যে তাদের দৃষ্টিভঙ্গি সেটা আমরা লক্ষ্য করছি। আরেকটা হচ্ছে কি আপনি দেখবেন এই যে বর্তমান যে ভারতের যে নরেন্দ্র মোদীর যে সরকার, তারা কিন্তু মনে করে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তাহলে ভারতের যে তাদের যে ধর্মীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থ সেটা তারা চরিতার্থ করতে পারবে এবং আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আনতে পারে তাহলে ভারত তার যে আধিপত্যবাদী নীতি এবং তার যে পররাষ্ট্রনীতি, তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে। সেজন্য আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আপনার কাছে মনে হচ্ছে সেই ধরনের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে ভারত। সালাউদ্দিন আইবি, এর আগে আজিজুল বারী হেলাল যে প্রশ্নটা করেছিলেন যে বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়ে তেমন ভাবে কোনো শক্ত অবস্থান দেখা যাচ্ছে না, কেন আসলে আপনারা কোনো শক্ত অবস্থানে যাচ্ছেন না? যে দেখুন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী বলা যায়। সবচেয়ে বড় প্রতিবেশী হিসেবে তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশার একটা মানদণ্ড জাতিসংঘ সনদ অনুযায়ী নির্ধারিত আছে। প্রতিবেশী যত ছোটই হোক সমমর্যাদার ভিত্তিতে তারা বসবাস করবে। আমরা আসলে সরকারি দলের এখন পর্যন্ত যে কূটনৈতিক তৎপরতা, সেই তৎপরতায় সমমর্যাদা কতটুকু পাইলাম তার দু একটা চিত্র যদি দেখি, আমাদের একজন উপদেষ্টাকে যেভাবে লজ্জাজনক ভাবে ফেরত আসতে হলো, তার প্রতিবাদে বর্তমান সরকার কি করলো, আসলে কি রেজাল্ট আমরা পেলাম? আমি বলবো যে উপদেষ্টা তার ব্যক্তিগত দায় থেকে বক্তব্য দেওয়া ছাড়া পররাষ্ট্রমন্ত্রী অথবা তিনি যেহেতু মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা ছিলেন, সরাসরি সরকার প্রধান থেকে শুরু করে কারো কাছ থেকে সেই ধরনের কোনো রেসপন্স, কোনো বক্তব্য, কোনো জায়গা থেকে কোনো কথা সেটা কিন্তু আমরা পাইনি। তাহলে আমরা কিভাবে বলবো যে সরকার দল যথেষ্ট প্রতিবাদ সেখানে কার্যকর প্রতিবাদ করতে পারেনি? আসলে ঠিক একইভাবে একই রকম ঘটনা কিন্তু অতি সম্প্রতি যে কাজগুলো ঘটেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, নির্বাচিত হওয়ার আগে এবং পরে যেভাবে বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করেছেন, নানা রকম আমি বলবো অশ্লীল ভাষায় বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান সরকার কি ভূমিকা রাখতে পেরেছে, কি ধরনের কথা বলতে পেরেছে, কি সাহসিক ভূমিকা রেখেছে, আসলে রাখতে পারেনি আসলে পর্যন্ত। এগুলো ঢাকার জন্যই নানা কথা নানা সময় বলার চেষ্টা করা হয়। কার্যত এখন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে সফলতা অর্জনের জন্য বিশেষ করে শেখ হাসিনার মতো এরকম ফ্যাসিস্টকে ভারতে এখন পর্যন্ত থাকতে দেওয়ার জন্য ভারত যে দায়ী, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী রাষ্ট্রে এরকম একজন অপরাধীকে রাখার মাধ্যমে বাংলাদেশে নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এই উপলব্ধিটা ভারতকে এখন পর্যন্ত বুঝাইতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার বর্তমান। শুধু মানে হাসিনা না, আপনি তো হাসিনার একটা কনফারেন্স নিয়ে কথা বলছেন, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীরা ভারতের সীমান্তবর্তী এলাকায় বসবাস করে বাংলাদেশে এখন পর্যন্ত চোরাচালানের কারবারিগুলো এখন পর্যন্ত আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিতে চাই, আমাদের হাতে সময় কিছুটা কম। আজিজুল বারী হেলাল, এগুলো নিয়ে এখন পর্যন্ত সরকার উদ্যোগ গ্রহণ করতে পারেনি। আজিজুল বারী হেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, সালাউদ্দিন আইবি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, সালাউদ্দিন আইবি যেটা বলছেন, একজন সালাউদ্দিন আইবিতে আমাদের রাজনীতিতে আমরা খুবই নবীন, সে আমার থেকেও নবীন। অর্থাৎ সরকারের থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর বা আন্তর্জাতিক সম্পর্কগুলো সরকার কিভাবে রক্ষা করে, বিএনপি দেখেন এই বর্তমান সরকার গতকালকে একটা প্রেস নোট দিয়েছে, গত পরশুদিন দিল্লিকে একটা কড়া প্রেস নোট দিয়েছে, এই যে হাসিনাকে যে সুযোগ দিয়েছে আপনার কথা বলার বা রাজনীতি করার, এবং আমাদের উপদেষ্টার কথা বললে উপদেষ্টা কিন্তু তাকে বৃত্তাঙ্গুলি দেখায়। আমরা কিন্তু ভারতের সেই সফরে যাইনি, আমাদের প্রচুর রিকোয়েস্ট করেছিল, আপনি দেখেছেন
আমাদের উপদেশটা কিন্তু যায়নি, অর্থাৎ আমরা মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছি। এখন বক্তব্য হলো বিরোধী দলের উচিত হবে আরো চাপ সৃষ্টি করা, যাতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারে যে আমাদের দেশের একজন পলাতক আসামি এবং আমাদের দেশের সার্বভৌমত্ব আঘাত এবং স্বাধীনতার উপর আঘাত সৃষ্টিকারী প্রতিবেশী রাষ্ট্রগুলো এইগুলো করছে। আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভাসানী রাজনীতিটা দেখবেন, যে ফারাক্কা বাদ অভিমুখে তিনি আপনার অভিযানটা করেছিল বিদায় 77 এর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার ফারাক্কা চুক্তিটা কত সহজে করতে পেরেছিল এবং আমাদের পক্ষে চুক্তিটা করতে পেরেছিল। এখন বিরোধী দলগুলো বসে থাকে যে সরকার কি করে, তার মানে সরকারকে আপনি বিব্রত করে আপনি ফায়দা লুটতে চান। আপনি যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো, দেশের প্রতি দরদ থাকতো, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতেন। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা কি যে কোনো রাষ্ট্রের, আমাদের রাষ্ট্রের প্রতি যখনই হুমকি স্বরূপ কথা বলতাম, আমরা তো রাষ্ট্রটা আন্দোলন সংগ্রাম করতাম। আমরা বিরোধীরা থেকেও আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের ভারতের বিরুদ্ধেও করেছি, অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধেও করেছি, যারা আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে। আপনারা কেন, আমি তো অবাক হয়ে গেলাম যে যখন এই প্রেস কনফারেন্সটা করলো শেখ হাসিনা, অডিও প্রেস কনফারেন্স, তখন তো সরকারের থেকে বেশি সোচ্চার হওয়া উচিত ছিল বিরোধী দল। সরকার থেকে অনেক কথা, অনেক আন্তর্জাতিক নর্মস রীতিনীতি মেনে চলতে হয়। ভারত যে আন্তর্জাতিক রীতিনীতি মানলো না, যে একজন আসামিকে জায়গা দিয়ে আপনি রাজনীতি করার সুযোগ দিন, কেন বিরোধী দলের এইখানে এত শক্ত অবস্থানে যায়নি বলে আপনার কাছে মনে হয়? এইটাই রাজনীতি। পৃথিবীর ইতিহাসে বিরোধী দলগুলো আরো বেশি ভয়েস রেজ করে। আমি তো বললাম 77 সালে ফারাক্কা অভিমুখে মিছিলটা যদি সে ভাসানি করেছিল বিদায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 77 সালের গঙ্গা চুক্তিতে সফলতা লাভ করেছে। না, কিন্তু আপনি যে কথাটা বারবার বলছেন যে 5ই আগস্টে শেখ হাসিনার যেই ধরনের বক্তব্য আসলো, সেখানে বিরোধী দল কেন শক্ত অবস্থানে গেল না বলে আপনার কাছে মনে হয়? বিরোধী দলের কয়েকটা অনুমান আমার। একটা হলো যে রাজনীতিতে অপরিপক্কতা নিয়ে একটা, মনে করেন জামাত ইসলাম তো বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সারির একটা রাজনীতি দল। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, দেন জামাত। এখন মনে করেন একটা পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের ফলে। এই ভ্যাকুমে তারা শূন্যস্থান পূরণ করছে, সেই পরিপক্কতা দেখাতে পারছে না, আরো সময় লাগবে। সেকেন্ড হলো যে তারা এখন ওই যে 5 মাসের মাথায় একটা সরকারকে তারা ফ্যাসিস্ট উপাধি দিতে পারে, পতনের কথা বলতে পারে, কতটা পরিপক্ক। সুতরাং তারা আচ্ছা, আপনি মনে করছেন জামাতের আসলে এখনো রাজনৈতিক পরিপক্কতার ক্ষেত্রে কিছুটা এখনো দুর্বলতা আছে। আমরা আলোচনা আসলে শেষ করতে চাই, আবারও হয়তো সামনের দিনগুলোতে আলোচনা করবো। আজিজুল বারী হেলাল, সালাউদ্দিন আইয়ুবী এবং অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে মোস্তফা মামুন, আপনাকেও। অনেক রাতে আসলে আমাদের আলোচনাগুলো চললো, তবে আলোচনা শেষ হচ্ছে না, আগামীতে আবারও হবে। তার জন্য নিশ্চয়ই থাকবেন 71 জার্নালের সাথে। দেখা হবে আবার।